থেকে এই প্রবলেম? 3 বছরের মতো। আরামের গোপনে দীর্ঘশ্বাস ফেলে অস্থিরতা লুকানোর চেষ্টা করলেন। স্বাভাবিক হয়ে বললেন, আচ্ছা, চিন্তা করবেন না। দুর্বল লাগছে নিশ্চয়ই। আমি খাবার নিয়ে আসি। ইচ্ছে করছে না। অল্প খেলে হবে। আপনাকে তো সুস্থ হতে হবে শ্যামা পাখি। আচ্ছা। আরাম তাকে কাঁথা দিয়ে শুয়ে ওয়াশরুমে ট্যাপ ছেড়ে পানি ছেড়ে ক্লিন করে নিচে নামলেন। পা যেন চলছেই না, মাথাটা ভার হয়ে আছে। কেন এমন হচ্ছে? এতটা দুর্বল তো কখনো হইনি আমি। বিকেলে আদোয়াকে নিয়ে ডক্টর থেকে ফিরছিলেন আরহাম। অনেকক্ষণ ধরে আরহামকে অন্যমনস্ক হয়ে ড্রাইভ করতে দেখছিল আদোয়া। হাঁসফাঁস করতে করতে প্রশ্ন করেই ফেলল, কিছু নিয়ে টেনশন করছেন? আরাম মিরারে চোখ রেখে বললেন, হুম। আপনার চোখ লাল কেন? ঘুম কম হয়েছে তাই। ও সরি, আমার জন্য? ইটস ওকে। শুনুন না, হুম। বাসার দিকে যান, মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। আরাম আদোয়ার দিকে দৃষ্টি তুলে বললেন, আপাতত না, শুধু শুধু ওনাদের ঝামেলা করার প্রয়োজন নেই। কয়েকদিন পর একসাথে থেকে আসবেন। আপনি কি করবেন? আপনার অপেক্ষা করব। আমার সাথে যাবেন না? যাব। থাকবেন না? আরাম হালকা হেসে প্রশ্নটি এড়িয়ে গেলেন। গ্লাস দিয়ে রাস্তার পাশে সম্পাপড়ি দেখে ব্রেক ব্রেক বলে জোরে চিৎকার করতে আরাম দ্রুত ব্রেক কষেন। অস্থির হয়ে প্রশ্ন ছুড়লেন। কোনো সমস্যা? আরাম উত্তর পেলেন না। কিছুক্ষণ পর আদোয়া স্থির চোখ জোড়া সম্পাপড়ির পরিচিত সেই দোকান থেকে সরে এলো। আমতামতা করে বলল, কিছু না, ভেবেছিলাম হাওয়াই মিঠাই হয়তো। তার জন্য এত অ্যাবনর্মাল বিহেভ করতে হয়? আমি সত্যিই ভয় পেয়ে গেছি। সরি, চলুন। গাড়ি চলতে শুরু করলো। আদোয়ার কানে কেবল বাজলো সম্পাপড়ি সম্পাপড়ি এই নামটা, এই ডাকটা। সন্ধ্যার পর নামাজ থেকে ফিরেই হাফসার রুমে গেলেন। আম্মু কিছু দরকারি কথাবার্তা সারছিলেন। আরাম দরজায় দাঁড়িয়ে রইলেন। আম্মু বেরোতে সোফায় গিয়ে পাশে ঘেঁষে বসে পড়লেন। হাফসা এক পলক চেয়ে মুখ ঘুরিয়ে নিল। আরাম মুখ বাড়িয়ে তাকাতে মাথা নিচু করে নিল। আরাম বুঝলেন উমায়ের রেগে আছেন। কি করে ভাঙাবেন রাগ? হোমা পাখি, আমার দিকে তাকান না। হাফসা চট করে তাকালো। আরামের দৃষ্টি স্থির হলো। তার গোলুমুলু মসৃণ ত্বকে, ফুলানো নাকে, নাকের চকচক করা তিলটায়, লাল ঠোঁটে। ইদানিং আরো সুন্দর হয়ে যাচ্ছে ওমায়ের। মাশাআল্লাহ, আমার পছন্দ আছে। তার মানে বিয়ের আগে আমায় দেখেছিলেন? আরাম ঠোঁট কামড়ে হাসলেন। যাই হোক, কথা ফুটেছে। দেখেছি। সত্যি? হ্যাঁ। তাহলে বিয়ের দিন নেকআপ খুলে এত ঢং কেন করলেন? আমি ঢং করেছি? হ্যাঁ, ওই যে বললেন ইউ লুক লাইক আ বাটারফ্লাই, লুক লাইক আ ফ্লাওয়ার, এগুলো কেন বলছিলেন? রাগ করলে এত মায়া লাগে আপনাকে? আপনি খুব চতুর লোক। কালকে আমার শ্বশুর বাড়ি যাব। আমি মানা করেছি? যান না। আপনারও দাওয়াত আছে। আমি যাব না। বাবা আমাকে গেট থেকে তাড়িয়ে দেবেন ওনার মেয়ে না নিয়ে গেলে। হাফসা উৎফুল্ল হয়ে বলল, আমাদের বাড়ি যাবেন? জি। কতদিন থাকবো? 2 দিন। মাত্র? এত কম? কয়েক মাস পর যাবেন উমায়ের। এই সিচুয়েশনে আমি ভরসা পাই না। আচ্ছা, আপনি থাকলে? থাকবো। উমায়ের মিষ্টি হাসল। সেই হাসিতে প্রশান্ত হলো একজোড়া পিপাসার্ত চোখ। পরদিন মাঝপথে সঙ্গী হলো বৃষ্টি। যাত্রা তখনও বেশ বাকি, জায়গাটাও নির্জন। আরামের কাঁধে পড়ে বেঘরে ঘুমাচ্ছিল হাফসা। বৃষ্টির ঝমঝমানিতে চঞ্চল চোখজোড়া তরাক করে খুলে ফেলল। পিটপিট করে চোখ মেলে আরামের থেকে সরে এসে জানালার পাশ ঘেঁষে বসল। উনি তখন ড্রাইভারের সাথে কথা বলছিলেন, গাড়ি কোথায় পার্ক করা যায়। গ্লাস খুলে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে গেলে আরাম খপ করে হাত ধরে ভেতরে নিয়ে গ্লাস লাগিয়ে দিলেন। হাফসা গাল ফুলিয়ে তাকিয়ে রইল, কিন্তু আরাম ব্যস্ত ড্রাইভারের সাথে কথোপকথনে। হাফসা আবারও চুপি চুপি হাত বাড়ালো গ্লাস হালকা নামিয়ে। আরাম আবারও এগিয়ে এসে হাত এনে গ্লাস লক করে দিলেন। আরামের কড়া দৃষ্টি নিচে হাফসা চুপসে যাওয়া মুখখানা চাপা পড়ে রইল। বৃষ্টি যখন থামল, পরিবেশ তখন ঘোলাটে।
বেরিয়েছিল জোহরের নামাজ পড়ে। আসরের আগেই পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন সময় আসরের। রাস্তাটা প্রায় জঙ্গলের মাঝ দিয়ে, চারিপাশে ভয়াবহ নির্জন পরিবেশে চোখ বুলাতেই হাফসা আঁতকে উঠল। আরামের পাশ ঘেঁষে এসে বসতে আরাম হাত বাড়িয়ে তাকে আগলে নিলেন। আব্বুর সাথে ফোন কল শেষে তিনি বললেন, ওদিকে আর না এগোই, বাসার দিকে ফিরি। বাসায় সবাই টেনশন করছেন উমায়ের। হাফসা অসহায় দৃষ্টিতে তাকালো। ড্রাইভার বললেন, বাসার দিকে ফেরার মতো অয়েল নেই। কোনোভাবেই যাওয়া যাবে না বাড়িতে? ঘন্টা দেড়েকের রাস্তা তো মাত্র। কিন্তু উমায়ের এখন শুধু পাহাড়ি এলাকা। হাফসার অসহায় দৃষ্টিতে চোখ রেখে ড্রাইভারের উদ্দেশ্যে বললেন, আচ্ছা তাড়াতাড়ি রান করুন, মাগরিবের আগেই যেন পৌঁছানো যায়। কিন্তু ফেরা হলো না। আরেকটু এগুলে আবারও ঝুম বৃষ্টি পড়ে। এমন বাজে সিচুয়েশনে দূর থেকে প্রদীপের আলোটুকু যেন বিস্তর ভরসা। কথা মতো এগিয়ে যাওয়া হলো সেই দিকে। এদিকে দুপক্ষের টেনশনের শেষ নেই। এসে দেখলেন বৃদ্ধ এক দম্পতির বসবাস। সাহায্য চাইলে প্রথমে না মানলেও পরে আশ্রয় দিলেন, কিন্তু আরাম ভেতরে ভেতরে অশান্তিতে ভুগলেন। অপরিচিত কাউকে বিশ্বাস করে রাত কাটানো কি ঠিক হবে? তাদের শেষমেশ আশ্রয় হলো এই কুঠুরেই। টিনের চালগুলো খসে পড়ার উপক্রম, কোনো মতে বৃষ্টির জলকে বাধা দিচ্ছে। নির্জন জায়গায় এই বাড়িটা আরও কয়েকবার চোখে পড়লেও এখানে মানুষের বসবাস সেটা কল্পনাতীত ছিল। রাত বাড়ছে, থাকার জন্য আশ্রয় দিলেন বটে, কিন্তু পেটের খিদে জোর বেঁধেছে। আরাম চুপচাপ থাকলেও হাফসার ছটফটানি সহ্য হলো না। ফ্লাশ জ্বালিয়ে একটু দূরে টিনে ঢাকা ছাউনির দিকে এগিয়ে গেলেন। বৃদ্ধা তখন সব সেরে মাত্র বেরোচ্ছিলেন। আরাম একটু ইতস্তত বোধ করলেন, তবুও বললেন, কিছু খাবার হবে? দুজনের খাবার কোনো মতে হলে হবে, শুধু রাতটুকুর জন্য। ভোরের আলো ফুটলেই বেরিয়ে পড়ব। আমার লাগবে না, ওনারা দুজনের জন্য। তিনি মুচকি হেসে বললেন। হাফসা হাতে হাত লাগিয়ে ওনাকে সাহায্য করল। ওপরে গাড়ি পলিথিন, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছেই। আরাম বারান্দায় টুল থেকে ছাউনির দিকে তাকিয়ে রইলেন, যেন আড়াল হরেই প্রিয়তমাকে হারিয়ে ফেলবেন। আজকে রাতের ভোজ হলো 3টে ডিম ভাজির সাথে নাম না জানা এক শাকের সাথে মরিচ। নাদুস নাদুস করে মরিচটা নিজের পাতেই তুলে নিচ্ছিল। আরাম প্লেট থেকে মরিচটা ছো মেরে নিয়ে নিলেন। একই প্লেটে সাধারণ এই আহারের মাঝে অমৃতের মতো স্বাদ খুঁজে পেলেন। ড্রাইভারও তৃপ্তি ভরে খেয়ে গাড়িতেই ঘুমাতে গেলেন। রাত বাড়তে লাগলো, ঝিঝি পোকা ডাকতে থাকে। বাতাসে হালকা সুবাস ভেসে আছে কোনো নাম না জানা ফুলের। পুরনো ধাঁচের বাড়ি, টিনের জল টপটপ করে মাটি ছুঁইছে। টিনের ঘরে বৃষ্টির ঝুমঝুমানির শব্দ যে কতটা শ্রুতিমধুর প্রথমবারের মতো অনুভব করলেন আরাম। এতক্ষণের সংশয় ভেঙে বৃদ্ধ দম্পতিকে দস্তুর বিশ্বাস করা যায়। ঘরে শীত শীত আবহাওয়া। আব্বু আম্মু বাবা 3 পক্ষকে ভরসা দিয়ে শান্ত করে আরাম টিনের বারান্দা থেকে ঘরে ফিরে দেখলেন হাফসা গুটিসুটি মেরে নেবু নেবু প্রদীপের আলোয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠান্ডা লাগছে? হুম। আরাম প্রদীপটা এক কোনায় রেখে এসে দরজা আটকে দিলেন। তাকে ঘুমাতে বলে শত তালি দেওয়া নকশিকাথাটা গায়ে জড়িয়ে দিয়ে তাকে বুকের সাথে চেপে রইলেন। উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ রেখে বললেন, যদিও এটা অ্যাক্সিডেন্টলি, তবু এত সুন্দর আবহাওয়ার সাথে আমার পরিচয় ছিল না। আমার খুব ভালো লেগেছে। এতক্ষণ গরম লাগছিল, চুলোর পাশে ছিলাম। তারা খুব বিনয়ী। ইস, কালকেও যদি এরকম সারাদিন বৃষ্টি হয়। জঙ্গলের মধ্যে একা জায়গাটা ভয় লাগছে না? উম, বানর দেখেও যা হয়েছিল আপনার, বোঝা যায়। সেটা তো এমনি। হুম, শুনুন না, শুনছি তো। আপনার সাথে যদি এরকম একটা ঘরে থাকতে পারতাম, সব ওসব দালানে থেকে না এই অনুভূতি পাওয়া যায় না। আমাকে এইখানে রেখে যান না, কিছুদিন পর পর আসবেন। ইস, শখ। সত্যি বলছি। এসে দেখবো আমার টুকটুকে বউ চুরি হয়ে গেছে। ডাকাত চুরি হব কেন? আছে। হাফসা সব সাহস গুড়িয়ে গেল। কাঁথাটা মুখ পর্যন্ত টেনে চোখ বুজে রইল। আরাম ওর ভয়ার্ত অবস্থা বুঝে হেসে বললেন, ভয় পেতে হবে না, আমি থাকতে আপনাকে কেউ চোখের দেখা দেখতেও পারবে না হুমা পাখি। ভোরের যখন আলো ফুটল, দিনটা ঝকঝকে পরিষ্কার।
মৃদুমন্দ বৈরী বাতাসের সাথে ধোয়া ওঠা গরম চা অলস শরীরকে একদম চাঙ্গা করে দিল। আরাম হৃদয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হাফসার যাওয়ার কোনো হেলদোল নেই। দূর থেকে দেখলেন ছাউনির ভেতর বৃদ্ধার সাথে কলকুলিয়ে গল্প করেই যাচ্ছে। আরাম এসে বললেন, এখন আসুন, বেরোবো আমরা। আমি এখন যাব না, সবে সকাল হলো। বাবা টেনশন করছেন, সারা রাত উনিও ঘুমাননি। কতবার ফোন দিয়েছেন, ফিরে গেলেই তো তাদের টেনশন। বলুন না, আমরা বেশ আছি এখানে। একটু রোদ উঠলে এমনিতেই চলে যাব, তো থাকবো নাকি আর। বৃদ্ধা ভদ্রমহিলার আহ্লাদ পেয়ে হাফসার যুক্তি আরও জোরালো হলো। আরাম বুঝলেন এমন পরিবেশে তাকে আর আনা যাবে না। বাড়িঘর বলে সংসারটাই ভুলে যাচ্ছে সে। ফেরার আগে ভাপ ওঠা গরম ভাতের সাথে মজাদার এক ধরনের চাটনি দিয়ে আহার শেষে বিদায়ের প্রস্তুতি নিলেন। কম সময়ে তাদেরকে আপন লাগছে। আরাম তাদের একটু সাহায্য করতে চাইলে তারা বেঁকে বসেন। দরিদ্র হলেও আত্মসম্মান বোধটা টাটকা। ছেলে হিসেবে ঘর সারানোর বাহানা দিয়ে সাহায্যটুকু করে বললেন, সময় হলে আবারও কোনো একদিন আসবেন বেড়াতে। কম সময় হলেও তাদের সাক্ষাৎ ছিল দারুণ। বিদায়টাও ছিল মর্মান্তিক। গাড়িতে উঠে বাড়ির পথে যাত্রা শুরু করলেন। পেছনে ফেলে আসা মায়াগুলো একটু হলেও পোড়াচ্ছে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে। আরাম তখনও ঘুমে। হাফসা এসে ঠেলতেই ঘুম ছেড়ে উঠে বসলেন। রাতে ঘুমোননি তাই না? ঘুমালাম তো। মিথ্যে কথা, আমার পাহারা দিচ্ছিলেন নিশ্চয়ই। কি জানি চুরি হয়ে যায় কিনা। আরাম এগিয়ে এসে হাফসার কোল জড়িয়ে শুয়ে বললেন, রাতে কতটা ভয়ে ছিলাম আপনাকে বোঝাতে পারবো না। কেন কেন? কিছু না। কাকামণি খোঁজ করছিলেন আপনার। যাচ্ছি। হাফসা বেরিয়ে গেল। আরাম তখনও ঠায় তাকিয়ে রইলেন। কি সুন্দর অথচ কি ভয়ঙ্কর একটা রাত পার করেছেন তিনি আর একজনই জানেন। ফ্রেশ হয়ে নিচে নামতেই হাফসা নাস্তা নিয়ে হাজির হলো। আরামকে বসতে বলে কাকামণি জিজ্ঞেস করলেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসার সবাই ভালো? আলহামদুলিল্লাহ। নতুন মামনি ভালো আছে তো? আরাম কিছুটা ইতস্তত বোধ করলেন। আদোয়ার প্রসঙ্গ ওঠায় মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালেন। বললেন, সরি, আপনাকে না জানিয়ে। আরামের ইতস্ততায় বাবা হেসে ফেললেন। বললেন, তুমি এত গিল্ট ফিল কেন করছো বাবা? আমার মামনিটা যেখানে খুশি সেখানে আমার অবজেকশন দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। আরাম স্বস্তির শ্বাস পেলে একটু সহজ হলেন। বাবার সাথে কথা অব্যাহত চলল। আরামের ইতস্তত ভাব কেটে গেল। মনে মনে আওড়ালেন, সবাই যদি এমন সহজ করে বুঝতো। বিকালে তাকে নিয়ে বের হলেন বাইরে। পুকুর পাড়ে বসে তহফার সাথে গল্প করছে হাফসা। আরাম একটু দূরে দাঁড়িয়ে তাকে চোখে চোখে রাখছেন। পূর্বের অপ্রত্যাশিত ঘটনার জন্য কিছু কিছু সময় নিজেকেই দোষারোপ করেন আরাম। একটু সতর্ক হলে হয়তো তেমন হতো না। হাফসার দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখে আদোয়াকে কল দিলেন। রিং হওয়ার সাথে সাথেই সে ধরে ফেলল। চটপট সালাম দিয়েই বলল, শ্বশুরবাড়ি গিয়ে একদম ভুলে গেলেন? সম্ভব না কি শ্যামা পাখিকে ভুলে থাকা। তাহলে কল দিলেন না? ভাবনাতে তো রেখেছি। কি করছেন? ছাদে বসে আছি একা একা। আম অন ইয়োর সাইড। ইম্যাজিন। ইমাজিন করলে কি সত্যি হয়ে যায় নাকি? ইম্যাজিন আই কিস অন ইয়োর ফরহেড। আদোয়া আর উত্তর দিল না। লজ্জায় লাল নীল হতে হতে ফোনটা কানে ধরে রইল চুপচাপ। আমি কি সত্যি কিস করেছি? শাই ফিল করলেন কেন? কেন শাই ফিল করব? আই আন্ডারস্ট্যান্ড ইউ শ্যামা পাখি। দ্যাট মিনস ইমাজিনেশন ইজ এ বিগ পাওয়ার। আমাকে শ্যাম পাখি কেন ডাকেন? ভালোবেসে? আমি কি ব্ল্যাক বার্ড? না। কি সরি, শ্যামা পাখি ট্রান্সলেট করে দেখিয়েন তো। আসে? ব্ল্যাক বার্ড। লাভ বার্ড আসা উচিত ছিল। গুগল মে হ্যাভ মেড এ মিস্টেক। কবে আসবেন? খুব শীঘ্রই। মিস ইউ। দুদিনের সফর শেষ করে গতকালই বাসায় ফিরলেন। আবহাওয়া বৃষ্টিময়, বর্ষার মুষলধারের বৃষ্টির মতো অনেকটা। আরাম বাসায় আসতে আদোয়া দৌড়ে গিয়ে দরজা খোলে।
আরাম হাসি মুখে সালাম বিনিময় করতে করতে এসে সোফায় বসলেন মাইমুনার পাশে। সালাম দিয়েও কোনো উত্তর মিলল না ওনার থেকে। কান্নার দমক আটকে রক্তবর্ণ চোখ নিয়ে মাইমুনা আদোয়ার দিকে তাকালো যখন আদোয়া সযত্নে আরামের চুল মুছে দিতে ব্যস্ত। মাইমুনা আচমকা সোফায় ভর দিয়ে উঠে রাগে আদোয়াকে ধাক্কা দিয়ে কান্নার সুরে বলতে লাগলেন, এত আহ্লাদ কেন দেখাও? আমার মানুষকে আমি না দিলে তোমার হতেন না। তুমি শাহকে সরিয়েছ আমার থেকে। আচমকায় মাইমুনার চিৎকার করে বলা প্রতিটা কথা যেন বাড়ির দেওয়ালে পুনরায় প্রতিধ্বনিত হয়ে শোনা যাচ্ছে। আদোয়া স্তব্ধ হয়ে গেল। আরাম এতক্ষণে মাইমুনার চুপ থাকার কারণ বুঝলেন। মাইমুনা রেগে আদোয়াকে পুনরায় আক্রমণ করতে গেলে পড়ে যেতে নিলে আরাম ধরে ফেললেন। মাইমুনাকে আটকাতে আদোয়াকে ইশারায় চলে যেতে বললেন। মাইমুনা তখনও শান্ত হননি, বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলেছে। আরাম ওনাকে ধরে সোফায় বসিয়ে শান্ত করতে করতে বললেন, শান্ত হন হানি, কেউ আমাকে নেয়নি। আমি আপনার পায়ে ব্যথা পাবেন না, একটু শান্ত হন প্লিজ। নিজেকে ছাড়াতে অনেক জোরাজোরি আর কান্নার দখলের পর মাইমুনা শান্ত হলেন। ছোট্ট বিড়াল ছানার মতো শাহর বুকে পড়ে রইলেন। রুমে এসেছেন তারা। আরাম ওনাকে জড়িয়ে ধরে আতশোয়া হয়ে আছেন বেডশিটে, বলেই যাচ্ছেন, আমি ভাগ হইনি, আপনাকে ভীষণ ভালোবাসি তো হানি। আমার ফার্স্ট মন আপনি না? আমার প্রথম স্পর্শ, ফার্স্ট কিস, ফার্স্ট লাভ, ফার্স্ট হাগ সবই তো আপনি। আমার হৃদয়ে তারা দুজনে মিলে যেটুকু জায়গা, আপনি একাই ততটুকু। আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আচ্ছা, আপনাকে ছাড়া আমি অপূর্ণ তো। আপনাকে ছাড়া তো কিছু ভাবতে পারি না। তবে কেন নিজে একা একা ভুল ভেবে অভিমান করলেন? একা কষ্ট পেলেন কেন? আমাকে বলতেন আমি সময় দিতাম আরও বেশি, আরও ভালোবাসতাম। আমি আপনার নিজের মানুষ না? আমাকে বলতে এত দ্বিধা কোথায়? প্রিয়তমের সুমধুর কথার পানে সব অভিমান রাগ গলে পড়ে গেল মাইমুনার। জমা হওয়া বিস্তর অভিমানটুকু ভুলে আবারও হাস্যরসে মেতে উঠলেন ওনার সাথে। আদৌ আর বের হলো না রুম থেকে, কিন্তু ডিনারের সময় যখন বেরোলো তার চক্ষুগুলো দেখে আরামের হৃদয় ব্যথিত হলো। কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। গাল ফুলিয়ে আরামের হাত থেকে খাবারও খায়নি। আরামও আর ঘাটালেন না। ঘুমানোর সময় মায়মুনাকে যত্ন করে ঘুম পাড়িয়ে রুমে ফেললেন তিনি। ছোট্ট বিড়ালছানা তখনও গালে হাত দিয়ে সোফার কোনায় ঘুমাচ্ছিল। আরাম কোলে নিয়ে বিছানায় নিয়ে আসতেই ঘুম ভেঙে গেল আদোয়ার। তরিত আরামের থেকে এক হাত দূরে সরে বসল সে। আরাম ধরতে গেলে লাগাতার কিল ঘুষি দিল। আরাম সহ্য করলেন। মারতে মারতে শান্ত হলে আরাম গালে হাত বুলিয়ে দিলেন, এলো চুল গুছিয়ে দিলেন, সরি বললেন খুব করে, কপালে গালে চোখে ভালোবাসার স্পর্শ দিলেন। আস্তে আস্তে আদোয়ার কষ্ট মিইয়ে গেল। লোকটি যেন ফ্লুইড হয়ে ওর হৃদয়ে ব্যথার দাগ শুষে নিলেন। ফজরের পরের ক্ষণ। হাফসার কোলে মাথা রেখে বেঘুরে ঘুমাচ্ছেন আরহাম। সারা রাত জাগনা থেকে সবার রাগ ভাঙানোর পর নামাজ পড়ে এখানে আসছেন তিনি। একমাত্র এই মানুষটাই যে কোনো পরিস্থিতিতে আরহামকে যত্নে বেঁধে রাখে। অন্যায় করলে, কষ্ট দিলে যে কোনো অভিযোগ জমা করে রাখে না। কাছে এলেই হাসি মুখে ভালোবাসে। ওনার কোনো চাওয়া নেই, রাগ নেই, শুধু আছে ধৈর্য আর নৈসর্গিক ভালোবাসা। দিন শেষে এই শান্তির জায়গাটাই খোঁজেন আরহাম, যেখানে আসলে দুনিয়ার সব ব্যথা, ক্লান্তি আর দুশ্চিন্তাকে নির্বাসন দিয়ে শান্তিতে চোখ বুঝতে পারেন। পরদিন আজকে আদোয়ার রিপোর্ট আনার কথা। রিপোর্ট দিয়ে ওনাকে বসতে বললেন। আরহাম অপেক্ষা করলেন। ডক্টর আরও কিছু পেশেন্টকে সামলে ফিরে এলেন। সামনের চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলেন, পেশেন্ট আপনার স্ত্রী তাই না? জি। বিয়ের কতদিন? 1 মাসের কাছাকাছি। ওনার অসুস্থতা কতদিনের? এই প্রবলেমগুলো অনেক দিন থেকে, 3 বছরের মতো বললেন তো। আপনার কি মনে হয় 3 বছরে একটা রোগ শরীরে নিজের স্বাধীনতা মতো জায়গা করতে পারে না? আরহাম অস্থির হয়ে গেলেন। রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত যন্ত্রণা ছড়িয়ে পড়ল। আরহামের অস্বস্তি বুঝে পানিয়ে গিয়ে বললেন, আমি আপনাকে চিনি, মিডিয়া পারসন। ওনার কি হয়েছে ক্লিয়ারলি বলুন প্লিজ। রিপোর্ট বলছে কঠিন রোগ বাসা বেঁধেছে। আমাকে সরাসরি বলুন, এত পেঁচিয়ে কথা বলবেন না। শি ইজ আ পেশেন্ট অফ লাং ক্যান্সার। আরহামের ভেতরটা যেন চুরমার হয়ে গেল। অসহ্য রকম যন্ত্রণায় ছটফট করতে লাগলেন ভেতর ভেতর। এত বড় সত্যির জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না।
লাং ক্যান্সার শব্দটা কর্ণে দ্রিম দ্রিম আওয়াজ তুলতে থাকলো। বক্ষে কেউ পাথর চাপা দিয়েছে এমন যন্ত্রণা হলো। বাক্যগুলো হারিয়ে গেল যেন কণ্ঠনালী থেকে। অপ্রস্তুতের মতো এলোমেলো বাক্যে বলতে লাগলেন। মানে আমি ওনাকে নার্ভাস হবেন না, বি স্ট্রং। আমি ওনাকে সুস্থ দেখতে চাই অ্যাট এনি কস্ট। কি করতে হবে বলুন। সিরিয়াস স্টেজে কি ট্রিটমেন্ট দিব? মেডিসিনে কোনো এফেক্ট হওয়ার মতো অবস্থায় নেই, তবুও আমি কিছু সাজেস্ট করছি। কয়দিন অপেক্ষা করে দেখুন ইমপ্রুভ হয় কিনা। অলস ঘুম ছেড়ে উঠে বসলো হাফসা। বিশেষ এই টাইমে ঘুমটা প্রচুর বেড়েছে তার। আর বেশি বেশি খিদে পাওয়া, কিন্তু খেতে গেলেই ওয়াক। এলোমেলো চুলগুলো খোপা করে ফোনটা হাতে নিল। অবাক হলো বটে, মন খারাপ হলো। ফোন তো দূর, একটা টেক্সটও নেই। রাগ ছাড়িয়ে নিজেই কল দিল, কিন্তু ওপাশ থেকে ফোনটা উঠল না। বিছানায় আরও কিছুক্ষণ অপেক্ষা করে তাড়াতাড়ি উঠে পড়ল। বিছানায় থাকলে আরও ঘুমাতে মন চাইবে। আদোয়ার রিপোর্ট নিয়ে বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরলেন আরহাম। গত 1 ঘন্টায় কয়েক বছরের বয়সের চাপ যেন ওনার চোখে মুখে লেপ্টে রয়েছে। এলোমেলো পা ফেলে ড্রয়িং রুমে আসতে এক পুরুষ অবয়বে চমকালেন। এলোমেলো হয়ে যাওয়া মস্তিষ্কের ছক চেনা মানুষকেও যেন অচেনা করিয়ে দিচ্ছে। আরাম সরু চোখে তাকিয়ে চেনার চেষ্টা করলেন, কিন্তু চোখের সামনে ভেসে উঠল আদোয়ার ঘোলাটে রিপোর্টটা। আয়মান মাইমুনার ভাই। সালাম বিনিময় শেষে আরামের অসাড় হয়ে যাওয়া হাত জোড়ায় করমর্দন শেষে তখনও ওনাকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন। আমাকে চিনতে পারেননি মেবি। আমি আইমান, মাইমুনার ছোট ভাই। সৌজন্যমূলক কুশলাদি বিনিময় করতেই রুমে চোখ পড়তেই দেখল মাইমুনা রেডি। আয়মানের সাথে কুশলাদির এইখানেই সমাপ্তি টেনে রুমে গিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? বাবার বাড়িতে। আপনাকে অনেক টেক্সট করেছি শাহ, আপনি মেবি বিজি। আমি এখনো বাসায় না ফিরলে আপনি চলে যেতেন, তাই না? না মানে ইউ আর ফুললি চেঞ্জড মাইমুনা। মাইমুনা একটু চটে গিয়ে বললেন, আপনাকে আমি একদিন থেকে যেতে বলেছি, কত দিন থেকে বলছি বাবার বাড়ি যাব, আপনি তো পাত্তাই দিচ্ছিলেন না। ভাইয়াও দেশে এসেছে, বাবাও অসুস্থ, তবুও আমি যাব না। আমাকে কি একদম কিনে নিয়েছেন শাহ? যান। 2 শব্দের জবাব দিয়ে আরাম চুপচাপ চলে গেলেন। মাইমুনা ওনার যাওয়ার দিকে ক্লান্তির শ্বাস ফেলে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন নতুন এক উদ্দেশ্যের যাত্রায়। ফ্রেশ না হয়ে অনেক দিন পর নিজের রুমে আসলেন। দরজা বন্ধ করতেই শক্তপোক্ত মনটা ভেঙে গুড়িয়ে গেল। তীব্র যন্ত্রণায় বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। কার কাঁধে একটু মাথা লাগিয়ে সান্ত্বনার বাণী শুনবেন? কে একটু সাহস যোগাবে? কে একটু ভরসা দেবে? স্ত্রীদের প্রতি সর্বদা মনটা ঠুকনো তুলার মতো। তাদের বিষয়ে কখনো স্ট্রং হতে পারেন না। এত ভারী যন্ত্রণাটা কিভাবে বয়ে বেড়াবেন? এলোমেলো পায়ে বিছানায় বসতেই ভেতর থেকে উগরে সব যন্ত্রণা যেন ঝর্ণা হয়ে বেরিয়ে এলো। চোখ ফেটে বাদ নামলো। ওনার ছটফটে চঞ্চল শ্যামা পাখিটা এত কঠিন রোগ বয়ে বেড়াচ্ছে নীরবে। সে সুস্থ হবে তো? কখনো চোখের আড়াল হলে যে আরামের দুনিয়াটা কেঁপে উঠবে। শ্যামা পাখি নামক অস্তিত্ব ছাড়া কিভাবে থাকবেন তিনি? নিঃশব্দে ভারী বর্ষণ ছুঁয়ে গেল ওনার শুভ্র গ্রীবা বেয়ে। ঠোঁটজোড়া তিরতির করে কাঁপতে থাকলো। এলোমেলো হৃদয় নিয়ে রবের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি চাইলে কি না সম্ভব। একসাথে বের হলেন এশার জামায়াতের উদ্দেশ্যে। হাফসাকে ড্রয়িং রুমে একা চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মন খারাপ? আপনার কি হয়েছে? আমার কি হবে? আজকে এত চুপচাপ কেন? আপু ফিরে আসবেন তো, চিন্তা করবেন না। আরাম হালকা হাসলেন, বললেন, আচ্ছা নামাজ পড়ে নিন। হাফসা তাকিয়ে রইল ওনার যাওয়ার দিকে। মিথ্যে হাসির আড়ালে ওনার মলিন চেহারা দেখলে সারাটা দিন মন খারাপে কাটে ওর। কিছু কি হয়েছে? এত নীরব হয়ে গেলেন কেন হঠাৎ? চোখগুলো লাল। কি হয়েছে? আপুর জন্য কি কেঁদেছেন? নামাজ থেকে ফিরতেই দেখলেন আদোয়ার হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছেন ওমায়ের। আরামকে নামতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি অবস্থা? আরাম হালকা এসে তাদের পাশে বসলেন। মেহেন্দি দেখে প্রশংসার সুরে বললেন, দারুণ সুন্দর। আদোয়া খুশিতে আটখানা হয়ে বলল, বুঝতে হবে না ডিজাইনারকে?
আদোয়া অন্য হাতে ব্যস্ত হয়ে পড়ল মেহেদির ডিজাইন চেঞ্জ করতে। আরাম পাশ থেকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন আদোয়ার দিকে। এতক্ষণে আদোয়া কখন ওনার দিকে তাকালো সেদিকে খেয়ালই ছিল না। হুঁশ ফিরতে স্বাভাবিক হলে আদোয়া ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। আরাম চোখের ইশারায় বোঝালেন খুব সুন্দর লাগছিল। মুহূর্তেই তার মুখের আদলে লাজ ফুটে থাকে। ডিনারের আগে আপু বাসায় ফিরলেন। বিকেলে বাসায় ছিলেন না তিনি। বাসায় এসে কোনো প্রয়োজনে মায়মুনাকে খুঁজলেন। না পেয়ে আরামকে জিজ্ঞেস করলে আরাম বললেন, উনি চলে গেছেন আব্বু। হুট করে কোনো সমস্যা? ওনার ভাই এসেছিলেন, নিয়ে গেলেন। তুমি কিছু বললে না? আরাম বাবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। উত্তর না পেয়ে আব্বু পুনরায় জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা আরহাম? আমি জানি না, আমি কল দিয়েছি, তুলেননি। রোববার আমি চলে যাব তো, তার বাসা থেকে না হয় বিদায় নিয়ে আসব। প্রয়োজন নেই, ওখানে গেলে আপনাকে আমার আর আদোয়ার বিষয়টা নিয়ে কথা শুনতে হবে। তোমার আর মাইমুনার বন্ডিং ঠিক নেই, সে তোমার অমতে চলে গেল। আরাম কিছুক্ষণ চুপ থেকে হতাশা মিশ্রিত কণ্ঠে বললেন, I really don't know what she wants. She is changing a lot, Abbu. She wasn't like that before. আব্বু চুপচাপ রুমে ফিরে গেলেন। আরাম ধপ করে বসে পড়লেন সোফায়। হাফসা তখন ড্রয়িং রুমে আসছিল ওয়াটার পটে পানি নেওয়ার জন্য। আরামকে দু হাতে মাথা চেপে ধরে সোফায় বসে থাকতে খারাপ লাগলো ওর। পাশে গিয়ে বলল, আমি টেনশন করব বলে আমার শেয়ার করেন না, কিন্তু আপনাকে এরকম দেখলে আমার আরো বেশি টেনশন হয়। মাথা তুলে হাফসাকে পাশে বসিয়ে ওর কোলে মাথা গুজে রইলেন চুপচাপ। হাফসার এত কথা, এত প্রশ্নের জবাবে একটা শব্দও বিনিময় করলেন না। ডিনারে বসে খাবারগুলো গলা দিয়ে নামলো না। অল্প খেয়েই উঠে গেলেন। রুমে আসার আগে আরও কয়েকবার মায়মুনার নাম্বারে কল দিলেন। প্রথম দুইবার না তুললেও তৃতীয়বার ফোন তুলেই বললেন, আমি হারিয়ে যাচ্ছি না শাহ, বাবার বাড়িই যাচ্ছি। আমার অজান্তে কোনো ভুল করেছি আমি? অজান্তে কেন করবেন, প্রকাশ্যেই করেছেন। আরাম অবাক হয়ে বললেন, আপনিও? আই এম রিয়েলি শকড মাইমুনা। আপনি তো অনুমতি দিয়েছিলেন, তাহলে এখন এমন বলছেন কেন? এমনকি তার সাথেও তো সুন্দর মতো মানিয়ে নিয়েছিলেন। হুট করে আপনি অন্য চিন্তায় গেলেন কেন? মায়মুনা ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলল, সবার এত প্যারা আমার সহ্য হয় না। আই ওয়ান্ট টু লিভ অ্যালোন। প্লিজ আপনি আসুন, প্লিজ। আগের মতো থাকি আমরা। আমি তো পরে কথা বলছি। বলেই ফোনটা কেটে গেল। আরাম দীর্ঘশ্বাস ছাড়লেন। আদেও কি শান্তির দেখা মিলবে? আদোয়া রুমে আসলে আরাম পাশে ডাকেন। কাছে আসতে গালে আলতো হাত রেখে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ বলতে হয়। সব সময় শুকরিয়া আদায় করবেন, যেমনই থাকুন না কেন। আলহামদুলিল্লাহ ভালো। সুস্থ আছেন তো? আর কোনো সমস্যা হয়েছিল? হুম। সত্যি তো? জি, একদম সুস্থ হয়ে গেছি। আমাকে বললেন না কেন? আমি দেখেই না জানলাম, লুকালেন কেন? আপনি টেনশন করবেন তাই। আরাম নিঃশব্দে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে রইলেন। আদৌ পড়ে রইল আরামের প্রশস্ত বুকে। অনেকক্ষণ পর জিজ্ঞেস করল, আমার রিপোর্ট আনার কথা ছিল না, এনেছেন? মাথা তুলল। ওর মুখটা ফ্যাকাশে আর চিন্তিত দেখালো। সংশয় নিয়ে জিজ্ঞেস করল, দেখি কি বললেন ডাক্তার? আপনি খুব বেখেয়াল নিজের প্রতি। এটা বলেছে ডক্টর? আমি এত যত্নশীল নিজের প্রতি, এমন কথার পিছে কয়েকটা ঝাড়ি দিতে পারলেন না ডাক্তারকে? আরাম হাসার চেষ্টা করলেন, না হলে তার নিখুঁত চোখে ধরা পড়ে যাবেন। বললেন, তাই? হ্যাঁ, অবশ্যই ঝাড়ি দিতেন। আরাম বোঝানোর ভঙ্গিতে বললেন, আঘাত দিয়ে কাউকে কথা বলতে নেই শ্যামা পাখি। কথার আঘাত ধনুকের চেয়েও তীক্ষ্ণ। একটা মানুষ চুপ থাকবে, চোখের সামনে হাসবে, অথচ কথাটা তার হৃদয়ে রক্তক্ষরণ বইয়ে দেবে, বুঝতেই পারবেন না। তাই তো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। আপনার চিন্তাধারা না দারুণ।
কখনো নীরব হয়ে যাবেন না আদোয়া। কেন কেন বললেন এ কথা? আপনার চাঞ্চলতা ছটফটা নিয়ে আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। চুপ থাকলে মানতে পারবো না। আদোয়া ফিক করে হেসে ফেলল, অনুরোধের সুরে বলল, বলেছিলেন না বাবার বাড়ি নিয়ে যাবেন, যাবেন না? হুম। বড় আপু তো বেড়াতে, ছোট আপুর বাবুটাও আসার সময় হয়ে যাবে, তখন তো যাওয়াই হবে না। এখনই গিয়ে কয়েকদিন থেকে আসা যায় না? বিশেষ করুন মা বাবাকে, ভাইকে খুব দেখতে ইচ্ছে করছে। কালকে নিয়ে যাব। মানে সত্যি সত্যি বলছেন? হ্যাঁ। খুশিতে লাফাতে লাফাতে ডিগি দিয়ে আরামের গালে আলতো স্পর্শ খেয়ে বেরিয়ে গেল। আরামের ভেতর উথাল পাথাল ঝড় বইছে। আদোয়ার সংলগ্নে থাকা প্রতিটা সেকেন্ডে হৃৎপিণ্ডের অবিরাম কাঁপুনি অনুভব করছেন। এই ভয়ানক অনুভবের সমাপ্তি ঘটবে কবে? সকালবেলা হাফসা উঠে ব্যালকনিতে হাঁটল কিছুক্ষণ। ঘুম ছেড়ে রুমে আসতেই দেখে আরাম নাস্তা নিয়ে হাজির। আজকে আর একটুও বাড়াবাড়ি করলো না, ঠিকমতো খেয়ে নিতে লাগলো। হাফসা জিজ্ঞেস করলো, কালকে কি নিয়ে টেনশন করছিলেন? তেমন কিছু না। বলা লাগবে না, সমাধান হয়েছে কিনা সেটা বলুন। আপনি সুস্থ তো? আলহামদুলিল্লাহ। ডক্টরে যাওয়ার ডেট জানি কবে? 4 দিন পর। আদোয়ার বাসায় যাচ্ছি। বাবাটার যত্ন নেবেন। হুম। মিস করব দুজনকে। আমরাও করব। আম্মুর কথা শুনবেন, উল্টাপাল্টা কিছু খাবেন না। আচ্ছা। আরাম বেরিয়ে যেতে আদোয়া হাজির। সাদা রঙের ড্রেসে কি মায়া লাগছে ওকে। এসেই দুম করে হাফসার পেটে ফ্লাইং ছুঁড়ে বলে, এই বাবুটা যে কবে আসবে আমার আর সহ্যই হচ্ছে না। হাফসা হেসে ফেলল ওর বোকা বোকা কথায়। সে সেম এক্সপেকটেশন রেখে বলল, এতটুকু এতটুকু হাত পা হবে, ছোট ছোট গাল থাকবে, আমি যে কত কিস করবো। আমি গোসল করিয়ে দেবো, আমি খাইয়ে দেবো, আপনি শুধু শুধু রেস্ট করবেন, ও সারাদিন আমার সাথে থাকবে। আচ্ছা, কবে আসবে বেড়ানো থেকে? আমি একা হয়ে গেলাম, আব্বুও চলে যাবেন। তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। আপনি ইদানিং আরো সুন্দর হয়ে যাচ্ছেন আপু, ওনার পছন্দ সেই। আমাকে তো বিয়ের আগে দেখেননি, বিয়ের দিন দেখেছেন। ফিরে আসো বাড়ি থেকে, তখন বলবো। তাই? তারপর তারপর কিভাবে, প্রথম থেকে বলুন প্লিজ। না শুনলে শান্তি পাবো না। আমি কোথাও চলে যাচ্ছি না, শান্তি মতো থেকে আসো, সব বলবো। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। আদোয়ার বাড়ি গিয়েও বেশিক্ষণ থাকলেন না আরহাম। এই সপ্তাহ শেষে আব্বু চলে যাবেন। শেষ জমাটা একসাথে আদায় করে বেরোলেন। আজকে বেশ দূরের যাত্রা। দূরবর্তী গ্রামে সেই মসজিদটার বেশিরভাগ কাজ শেষ। আব্বু সেটা দেখতেই আজকের ভ্রমণ। আদোয়ার দুপুরের খাবারে ছিল ঝাল বেশি। তরকারির ঝোল মাথায় উঠে বিষম উঠে গেল। রুমে এসে ওয়াশরুমে গিয়ে হরহর করে বমি করে দিল। আবারও চমকালো। সামান্য একটু বিষম খাওয়ায় ব্লাড আসার কথা না, সাথে তালু জ্বলছে, চোখে মুখে লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়েও স্বাভাবিক হতে পারল না। দ্রুত শ্বাস প্রশ্বাসের মতো বুকের ব্যথাটাও বাড়তে থাকলো। কোনো মতে উঠে দরজা লক করে বিছানায় শুতে ছটপটানি শুরু হলো। মাথাও কেমন ঘুরতে লাগলো। ভীষণ রকম কষ্ট হলো আদোয়ার। মনে হলো এই বুঝি দম বেরিয়ে যাবে। টেবিলে ফোনটার রিং তুলে বাজছে। আদোয়া অচেতনের মতো পড়ে রইল বিছানায়। অতঃপর একসময় চোখ বুজে আসলো। দরজার ওপাশের ডাক আর ফোন কল কিছুই ওর ঘুম ভাঙাতে পারল না। ঘুম ভাঙতেই দেখলো আসরের ক্ষণ। কবে ঘুমিয়েছিল মনেই পড়ল না। দ্রুত উঠতে যাবে তখনই আরহাম আসলেন ওয়াশরুম থেকে। আপনি কখন আসলেন? টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে উত্তর দিলেন, একটু আগে। আমি তো দরজা লক করে। ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে। এভাবে ডোর লক করে ঘুমাবেন না আদোয়া। আমি আপনাকে বুঝতে পারবো না, আমি আপনাকে বুঝাতে পারবো না ফোনে না পেয়ে আমি কি পরিমাণ টেনশন নিয়ে ফিরেছি। আমি তো ঘুমিয়েছিলাম, ফোন তুলবো কেমনে? আমি জানতাম না তো। আপনার আম্মুকে ফোন দিলে তিনি বললেন, তিনি একটু আগে দেখে গেলেন আপনি খাচ্ছিলেন, আর অল্প সময়ের মধ্যেই খাবার শেষ করে এসে আবার ঘুমিয়েও গেলেন। কিভাবে? উনি অনেকক্ষণ নক করেছেন ডোর, আপনি খুলছিলেন না।
আমি কিভাবে যে বাসা পর্যন্ত এসেছি বুঝতে পারবো না। আচ্ছা, আমি কিভাবে যে বাসা পর্যন্ত এসেছি বুঝাতে পারবো না। আমি ঘুমাচ্ছিলাম রে বাবা। এত নকিং আপনার কানে আসলো না? এভাবে কানে তালা লাগিয়ে বেহুশের মতো কেউ ঘুমায়? আমি ঘুমাই। আচ্ছা, আমি যখন বাসায় থাকবো না আপনি ঘুমানোর আগে আমাকে মেসেজ করে ঘুমাবেন যে বেহুশের মতো ঘুমাবেন এখন, তাহলে আমার টেনশন থাকবে না। আদোয়া হাসল। ওনার সামান্যতেই এত টেনশন দেখে সেন্সলেস হওয়ার আগের কাহিনী বলার সাহস হলো না। দুঃখের দিনগুলো খুব স্থায়ী হয় যেন আরাম খুব করে অনুভব করলেন গত 5টা দিনে। আদোয়াকে রেখে বাসায় ফিরে আসছিলেন। হাফসার কড়া হুকুমদারি না করলে তিনি কথা শোনেন না। পুষ্টিকর খাবার তার মুখে বিষ যেন, আর আনহাইজেনিক সব মজাদার। দুঃখের অনলে পড়তে পড়তে হাসি যেন মিলিয়ে গেছে আরামের। আদোয়ার অসুস্থতা কমেনি, বরং বাড়ছে। কি করবেন, কি করা উচিত কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না। কাউকে শেয়ার করেননি। সারা দিন কাটে ব্যস্ততায়, চিন্তায়, আর রাত অস্থিরতায়। আজ আব্বু চলে যাবেন। বিদায় নিয়ে বাড়িতে গিয়েছিল আদোয়া। রাত 1:30টার ফ্লাইট। মর্মান্তিক বিদায় মুহূর্ত শেষে আরাম আর আব্বু এগুলেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাবা ছেলের নীরব আলিঙ্গন শেষে বিদায় সমাপ্ত হলো। বাবার ফ্লাইটের এখনও ঘন্টা দেড়েক বাকি। যদি উনি ভেতরে চলে গিয়েছেন, আর দেখা হবে না, তবুও আরাম এক কোনায় বসে রইলেন। রাত গভীর হচ্ছে। ভেতরে তীব্র যন্ত্রণার বাঁধে ঢেউ চলছে। এই মুহূর্তে আরামকে পোড়াচ্ছে বাবার বিদায়। আরও বেশি একা লাগছে নিজেকে। দুঃখগুলো শোনানোর মতো আর কেউ থাকলো না। মাথায় হাত রেখে ভরসা জোগানোর মতো কেউ থাকলো না। এ মুহূর্তে আরহামের মনে হলো তিনি যেন এখনও বাবার হাত ধরে হাঁটা সেই ছোট্ট আরহাম। যে কোনো সমস্যায় ছুটে চলে আসতেন আব্বুর কাছে। আব্বু কি দারুণভাবে সব সমস্যার চিন্তাগুলোর সমাধান করে দিতেন। বড় হয়ে গিয়েছেন বলে আব্বু আর সমাধান দিবেন না। মাথায় হাত বুলিয়ে বলবেন না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সময় এগোচ্ছে। এয়ারপোর্টটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। একসময় ড্রাইভার আসলেন, বললেন, স্যার রাত বাড়ছে, বড় স্যার তো ভেতরে চলে গিয়েছেন, আপনিও বাড়িতে চলুন। আপনি গাড়ি নিয়ে চলে যান, আমি আসতে পারবো না। মানে বলছিলাম আপনাকে আজ ঠিক লাগছে না, বাসায় গিয়ে। আমি কিছুক্ষণ পর যাব, আপনি চলে যান। এপাশে লাইটের আলো ধোঁয়াশা। জায়গাটাও ইতিমধ্যে বেশ ফাঁকা। আরাম থুতনিতে হাত ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছেন। চোখের পানিতে ঘড়ির গ্লাস চুয়ে চুয়ে ভিজছে। ফোনটা একটু পর পর ভাইব্রেট হচ্ছে। গাল মুছে ফোনটা বের করলেন পকেট থেকে। 1:30টা বাজতে চলল। আদো আর হাফসা কল টেক্সট জমা হয়ে আছে। সাইলেন্ট করে আবারও পকেটে ঢুকিয়ে ফেললেন। একটু পর আচমকা আওয়াজ হলো পেছনে। জুতার সাথে মাটির খসখস আওয়াজ। আরাম দাঁড়িয়ে পড়লেন। আধো অন্ধকারে অবয়বটা চিনতে ভুল হলো না আরামের। দ্রুত ফোন বের করে সময় দেখে বললেন, আব্বু। আব্বু আরও 2 কদম এগিয়ে আসলেন। আরাম অবিশ্বাস্য স্বরে বললেন, প্ল্যান তো অলরেডি ছেড়ে দিয়েছে আপনি। আচ্ছা। আব্বু হেসে ফেললেন, বললেন, আমি যাইনি, কেন জানি পারলাম না আরহাম। আমার মনে হয়েছে কি? মনে হয়েছে তুমি ভালো নেই। আরহামের চোখের অবাধ্য জলগুলো আর বাধা মানল না। অশ্রুসিক্ত নয়নে বাবার দিকে তাকাতে তিনি বললেন, আমার একটা অংশ ভালো নেই। এত অশান্তি নিয়ে কি করে যেতাম। আরাম বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলেন তৎক্ষণাৎ। নিঃশব্দে আখিদয় ভিজে উঠল। বাবার ফিরে আসায় একটু আফসোস হলো না, বরং খুশি হলেন। আব্বু একজন সার্ভিসম্যান দিয়ে 2 কাপ কফি আনালেন। চা খাওয়া শেষ হলে জিজ্ঞেস করলেন, এবার নির্দ্বিধায় বলো, কেন তুমি এত আপসেট? কি এমন যন্ত্রণায় একটা সপ্তাহ থেকে ছটফট করছো? আই নোটিসড ইউ। আরাম আদোয়ার পুরো ব্যাপারটা ক্লিয়ার করতেই তিনি চমকালেন, বললেন, এটা আগে কেন শেয়ার করনি? আমি বুঝতে পারিনি আমি কি করব, কি করা উচিত। আমি কিছুই চিন্তা করতে পারছিলাম না। বেস্ট হবে তুমি অ্যাব্রোড যাও, সিঙ্গাপুর অর লন্ডন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত অপেক্ষা করছো তত দেরি হচ্ছে। প্রাইভেট ফ্লাইটে যাও। এত তাড়াতাড়ি কিভাবে? আপাতত বাসায় আসো, ব্রেনকে রেস্ট দাও, আমি ব্যবস্থা করছি। আপনি বাসায় যান আব্বু, আমি আদোয়ার বাসায় যাব। আচ্ছা, বাট টেনশন করো না, এটা কোনো সলিউশন না। থ্যাঙ্কস এ লট আব্বু। এই সাধারণ পরামর্শটা আমি বুঝছিলাম না।
আপনি আমাকে ভরসা জোগালেন। ঘড়িতে রাত 2টা। আদর আম্মু জানেন আরাম ফিরতে লেট হবে, তবুও কলিং বেল চাপতে মন সায় দিল না। আদর ফোনে কল দিতেই একটু পর মিসেস শেমু দরজা খুলে দিলেন। সরি আপনাকে জাগালাম। উনি জেগে আছেন এখনো? আচ্ছা। রুমে গিয়ে দেখলেন বিছানার এক কোণায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে সে। আরাম কাঁথাটা গায়ে জড়িয়ে কপালে হাত দিয়ে দেখলেন শরীর হিম ঠান্ডা। লাইট অফ করে বিছানায় আসতে আব্বুর ফোন আসে। তুমি হাফসার ফোন ধরনি? আমি আসলাম, ও নিজে দরজা খুলে দিল। এত রাত জেগেছিল মেয়েটা। সরি, আমার খেয়াল ছিল না। ঘুমিয়ে গিয়েছেন এখন? হ্যাঁ, আমি বললাম এখন ঘুমিয়েছে মনে হয়। আচ্ছা, সকালে ফোন দিয়ে কথা বলে নিব। হাফসাকে বিছানা থেকে তুলে বারান্দায় নিয়ে আসলেন। কি একটা অবস্থা! সারাদিন শুয়ে বসে অলস সময় কাটাচ্ছে আর গুলুমুলু হচ্ছে। সকালেই আদোয়াকে নিয়ে বাসায় ফিরেছেন। এতক্ষণ বাইরে ছিলেন, ফিরেছেন কিছু মুহূর্ত আগে। আরাম তাকে টুলে বসিয়ে চিরুনি নিয়ে আসলেন। মাথা আঁচড়ে দিতে চাইলে বুঝলেন হিজাবের নিচে ছোটোখাটো একটা জঙ্গল হয়ে উঠেছে। আরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, সুন্দর সিল্কি চুলের এ কি অবস্থা? আমার ভালো লাগে না। এত অলস? আমাকে বলতেন। আপনি তো ব্যস্ত থাকেন, পাবো কই আপনাকে? আফওয়ান, আমি একটু কেয়ার করিনি আপনার লাস্ট কয়েকটা দিন। অপারগতার জন্য একটা সুযোগ দেওয়া যায়। ওকে, বলুন কি করতে হবে? রাতে ঘুরতে নিয়ে যেতে হবে। আম্মু আপনাকে রেখে আমাকে বাসা থেকে বের করে দেবেন। ডক্টরের কাছে গিয়েছি বলবেন? মিথ্যা বলতে পারবো না। এক্স্যাক্টলি, মিথ্যে হবে না। দিনের অ্যাপয়েন্টমেন্ট রাতে চেঞ্জ করবেন। আমরা বলবো ডক্টরের কাছে যাচ্ছি, তারপর ফেরার পথে একটু সময় ঘুরবো, ঠিক আছে? না, আপনার এসব দুষ্টুমি বুঝছি। আম্মুকে বলবো আজ। আমিও বলবো। আপনি আমার কেয়ার করেন না? লায়ার। আমার আবদার পূরণ করা কি কেয়ারের মধ্যে পড়ে না? তাই বলে এমন কিছু? আমি বলবো তো আম্মুকে। আম্মু আমার কথা বেশি গুরুত্ব দিবেন। তারপর আপনার দুষ্টবুদ্ধির অভিযোগ চাপা পড়ে গিয়ে জমা সব রাগটুকু আমার উপর আসবে। একদম তাই। এখন আপনার উপর ছেড়ে দিলাম। আদোয়া দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে ঘড়িতে চেয়ে আছে এক দৃষ্টিতে। আরাম ব্যালকনিতে উল্টোপিঠ হয়ে দাঁড়িয়ে আছেন। অপেক্ষার অবসান ঘটিয়ে ঠুংঠাং শব্দ তুলে কাঠা বেরোলে তড়িৎ বেগে ব্যালকনিতে গিয়ে উচ্চস্বরে বলে, হ্যাপি বার্থডে মাই ম্যান। লুক, ঠিক কাটায় 12টায় উইশ করেছি। আরাম এদিকে ফিরে ওর দিকে নির্বিকার চেয়ে রইলেন। ওর আরও এক বস্তা শুভেচ্ছা স্বাগতম জানানো শেষ হলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তো কি হলো? আদোয়া সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করল, আজকে আপনার জন্মদিন না? বার্থ সার্টিফিকেটে আজকের তারিখটাই লেখা। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আজকে আপনার জন্মদিন, উইশ করার খুশি হননি? আরাম স্মিত হেসে বললেন, জন্মদিন প্রথা শুরু হওয়া সম্পর্কে বলি, তাহলে বুঝবেন। বলুন। জন্মদিন পালন এই প্রথাটা শুধুমাত্র এক জাতির মাধ্যমে আসেনি। সর্বপ্রথম উৎপত্তি হয় ফেরাউনদের মাধ্যমে। তারপর গ্রিক দেবী, শ্রীকৃষ্ণ, রোম, প্যাগান, শয়তান ধর্ম, জাদুবিদ্যার সাথে সংমিশ্রণ কিংবা বিকৃত হয়ে এত জায়গায় ঘুরে ঘুরে এসেছে এই প্রথা। জন্মদিন, বার্থডে পালন করা এবং এই উপলক্ষে উইশ করা বা গিফট লেনদেন করা শরীয়ত সম্মত নয়, কারণ তা অমুসলিমদের সংস্কৃতি। আর ইসলামে অমুসলিমদের অনুকরণ করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই ইবাদতের ক্ষেত্রে হোক অথবা আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, রীতি বা কৃষ্টি কালচারের ক্ষেত্রে হোক। কেননা হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। এছাড়াও হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে অনেক মুসলিম ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করবে বলে ভবিষ্যৎবাণী করেছেন। বর্তমানে যার বাস্তব প্রতিফলন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। যাই হোক,
ইসলামে যেহেতু জন্ম মৃত্যু দিবস পালন করার অস্তিত্ব নেই, সেহেতু অমুসলিমদের সাদৃশ্য অবলম্বনে জন্ম দিবস পালন করার সুযোগ নেই। সুতরাং এই উপলক্ষে কাউকে উইশ করা, শুভেচ্ছা বার্তা পাঠানো, গিফট দেয়া, কেক কাটা, মোমবাতি জ্বালানো বা ফুঁ দিয়ে নিভানো, বিশেষ করে খাওয়া দাওয়ার আয়োজন করা, জন্মদিনের পার্টি করা সবই হারাম। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এইগুলা জানার পরে কোনো মুসলিম কি এই জন্মদিন পালন করতে পারে? আবারও বলছি, বর্তমানে যেভাবে আমাদের সমাজে আমাদের চারপাশে এই নিকৃষ্ট প্রথাটা মিশে আছে, সবার কাছে এটা আজ স্বাভাবিক। আমি যতটুকু জানি আল্লাহ তাআলা না জেনে গুনাহ করলে মাফ করে দিতে পারেন, তবে জেনে শুনে অবাধ্যতায় ইচ্ছে করে লিপ্ত হলে সেই মাফ আমরা নাও পেতে পারি। আমাদের উচিত যথাসম্ভব এর থেকে নিজেকে হেফাজত রাখা। নিজের জন্মদিন পালন করা যেমন নিকৃষ্টতম কাজ, তেমনি এই জন্মদিন সম্পর্কিত সকল কাজে লিপ্ত হওয়াও একই রকম গুনাহ। কাউকে উইশ করা, কেক না কাটা, অন্যেরটায় লিপ্ত হওয়া মানে তাকে সমর্থন করা, এর থেকেও বের হতে হবে আমাদের। জন্মদিন আসা মানে আমাদের জীবন থেকে একটি বছর চলে যাওয়া, মৃত্যুর আরেকটু কাছাকাছি চলে যাওয়া। কিন্তু আমাদের আশেপাশে অনেককেই জন্মদিনের উইশ এমনভাবে করা হয় আল্লাহ যেন দীর্ঘজীবী করে, হায়াত আরও বাড়িয়ে দেয়া হয়, পরবর্তী বছরগুলো যেন সুখে শান্তিতে কাটানো যায়। নিকৃষ্টতম প্রথাটির সাহায্যে কিভাবে আল্লাহর অবাধ্য হয়ে কিভাবে মানুষ পরবর্তী জীবনগুলো সুখে শান্তিতে কাটাতে পারে? আজ না হোক কাল না হোক এর জবাবদিহি রবের কাছে করতেই হবে। যেই মুসলিমের ভেতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সে নিঃসন্দেহে এটা ত্যাগ করতে একটুও ভাববে না। তবে আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আর যাই হোক আমরা নিজেদের বার্থডে যেন পালন না করি। অনেক সময় বার্থডে পার্টির দাওয়াত আসে, সেদিন আমরা ঘুরতে চলে যাব অন্য জায়গায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে কাছের মানুষটার বার্থডেও হয়তো চলে আসতে পারে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে, কোনোভাবেই উইশ করা যাবে না। তার সন্তুষ্টির জন্য আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা থেকে পানাহ চাই আমরা। অনেকে এই পরিস্থিতিতে হেরে যায়। ভেবে দেখুন একবার, আপনি যে আপনার কাছের মানুষটাকে উইশ করলেন না, এটা কার জন্য? আপনার সৃষ্টিকর্তার জন্য। আজ আপনি করলেন না মানে পরবর্তী সময়গুলোতেও আপনাকে আর করতেও হলো না। আপনার আজকেই এই কঠিন পদক্ষেপ ইনশাল্লাহ বাঁচিয়ে দিবে সারা জীবন দুজনকে এই গুনাহ থেকে। সে উত্তর জানতে আসলে তার কাছেও একটা ইসলামের দাওয়াত পৌঁছালো, আমাদের দাওয়াত তো পৌঁছাতে হবে। এবার মানা না মানা তার ব্যাপার। উল্টো আপনি যদি মন রক্ষা করতে যে উইশ করেন, মানে আপনি এই নিকৃষ্ট কাজকেও সাপোর্ট করলেন, সমর্থন না করে দাওয়াহ দিন। আজ থেকে মুছে ফেলতে থাকুন আপনার রবের জন্য আপনার জীবন থেকে এই জন্মদিন নামক শব্দটি, এবং আজ থেকে ওয়াদা করুন এর থেকে নিজেকে সবসময় হেফাজত রাখার চেষ্টা করবেন। হিদায়েতের পর অনিচ্ছা সত্ত্বেও জানি এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেক সময়। তখন কিছু না পারলেও অন্তত পরিপূর্ণ চেষ্টা তো করতে পারেন। কিছু না পারলে অন্তত ঘৃণা তো করতে পারি একজন মুসলিম হিসেবে। আদৌ উৎসুক চিত্তে বলল, ও মাই গড, এত কিছু তো জানতাম না। ও মাই গড বলবেন না, গড মানে ঈশ্বর। আমি তো এটাই বলতাম, আমি সত্যি জানতাম না। এখন তো জেনেছেন, এখন থেকে বলবেন না, ক্ষমা চেয়ে নেবেন। আচ্ছা, কিন্তু আপনার দিনটাকে এত অশুভ করে দিলাম উইশ করে, তাই না? তেমন কিছু না। আরাম চুপ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটল। আদৌ অনুমতি চাইল। একটা প্রশ্ন করি? করুন। আপনি কি কোনো কারণে আপসেট? কদিন থেকে শুধু একা থাকেন, চুপচাপ থাকেন, কেন? একটা ভ্যাকেশন নেওয়া দরকার, তাই না? চলুন সিঙ্গাপুরে যাই। সত্যি? আমার খুব ড্রিম ছিল। আচ্ছা, আপনি আমার কাছে কি কি চান বলুন তো? এই জীবনে আপনি আমার শ্রেষ্ঠ উপহার, আর তেমন কোনো চাওয়া নেই। তাই আমি এত স্পেশাল? আমি আপনার কাছে স্পেশাল না, তাই না? খুব সাধারণ। আপনি অবশ্যই আমার কাছে স্পেশাল। সবসময় স্পেশাল থাকবো তো? ইউ আর অলওয়েজ স্পেশাল ফর মি, শ্যামা পাখি। আদৌ হালকা করে জড়িয়ে ধরল আরামকে।
আরাম দু হাতে আগলে নিলে বলল, হাইটটা আর একটু লম্বা হলে ভালো হতো না? আপনার বুকে পড়ে থাকি। বুক সম হওয়াই তো ভালো মতো জড়িয়ে ধরতে পারি। পারফেক্ট হাইট। আপনি না আফগানিস্তানের পুলিশদের মতো এত লম্বা। আরাম হেসে ফেললেন। ঘুমাতে গেলে সে বায়না ধরল নবীজির জীবন থেকে কোনো সুন্দর ঘটনা বলতে। আরাম বলতে শুরু করলেন। তাদের পরিবারের পরিচয় দিতে দিতে একসময় আলী আর ফাতেমার ঘটনাও চলে আসলো। অর্ধরাত চলল তাদের তাওয়াক্কুলের ঘটনা শুনতে শুনতে। ওফা তো বাকি রইল না। ফাতেমার এত রাতে জানাজা হওয়ার কারণ জানলে আদৌ প্রচণ্ড অবাক হয়। এই ঘটনা প্রথম শোনা ওর। আশ্চর্য হয়ে বলে, উনি এমন কঠোর পর্দাশীল ছিলেন? হুম। আমি যদি আপনার আগে মারা যাই, আমারও এভাবে রাতে জানাজা করবেন, যাতে আমাকে কোনো পরপুরুষ না দেখে। এতটুকু থাক, আর বলা লাগবে না। আপনার মন খারাপ হয়ে গেল? ঘুম আসছে। উজু আছে? না, একটু পরে তো তাহাজ্জুদের জন্য উঠছি ইনশাল্লাহ। পরে আসুন। আরাম অলস ভঙ্গিতে বললেন, ইচ্ছে করছে না উঠতে। বিছানা থেকে ঠেলে ফেলে দেব। অগত্যা উষ্ণতা ছেড়ে অজু করেই আসতে হলো আরহামের। আদৌ আর জিদে না হেসে পারলেন না। ভাবলেও অবাক হন কতটুকু বদলে গিয়েছে সে। তার পুরো দিনটুকুই ছোট ছোট ইবাদতে সাজানো আর চাঞ্চল্যতায় ঘেরা। পরদিন সকাল সকাল আরহামের একটা চিঠি আসলো। কে দিতে পারে চিঠি? সন্দেহী মনে সেটা খুলতেই দেখল মায়মুনার পক্ষ থেকে খাম। অলিখিত স্বাক্ষরে ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা। এত নিষ্ঠুরতা হানি। খামটা পরে তাচ্ছিল হাসলেন আরহাম। তড়িৎ ভেতরে বিস্ফোরণের মতো ভারী এক যন্ত্রণাদায়ক অনুভূতি খেলে গেল। মায়মুনার সাথে আর দেখা হবে কোর্টে বিচ্ছেদের আলাপ নিয়ে। নিজের অর্ধাঙ্গিনী যেখানে বুঝল না, সেখানে জোর করে ঠিক কতটুকু পাওয়া যায় জানা নেই আরহামের। সকালে আম্মু ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলেন বিকেলেই ফিরবেন বলে, কিন্তু আবহাওয়া চমকালো। বিকেলে খুব জোরে বৃষ্টি এলো। একেবারে আকাশে ঘন ঘটা অন্ধকার তুলে। আসরের নামাজ ঘরেই আদায় করে জায়নামাজ তুলে আদোয়ার রুমে আসলেন আরহাম। রুমে না পেয়ে ব্যালকনিতেই যেতে দেখলো হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁইছে। পানি ছিটাতে ছিটাতে ব্যালকনির টাইলস ভিজে জবজবে। নিজেও আধ ভেজা ঠান্ডায় কাঁপছেও, তবুও থামার নাম নেই। আরহাম দেয়ালের সাথে হেলান দিয়ে কিছুক্ষণ ওর কাণ্ড দেখতে থাকলেন। একসময় তির্যক বেগের বৃষ্টি তীব্র বেগে ধরণী ছুঁইতেই কেঁপে উঠল আদোয়া। দ্রুত পেছনে সরে আসতে নিলে ধপাস করে ফ্লোরে স্লিপ খেয়ে পড়ার আগে চিৎকার দিল। কিছুক্ষণ পর চোখ মেলে বুঝলো ও তো পড়ে যায়নি। পেছন থেকে একজোড়া পুরুষালী হাত আগলে নিয়েছে এবারের মতো। ঘুরে চোখ ফিরতেই দেখলো আরাম চোখ মুখ কুচকে তাকিয়ে আছেন। সতর্ক হয়ে ম্যাটের উপরে এসে দাঁড়ালেই তিনি বাঁধন ছাড়লেন। সময় মতো আপনি না আসলে এতক্ষণে কুজো হয়ে যেতাম। কার জানি অভিশাপ লেগেই যাচ্ছিল একটুর জন্য। ভেজা কাপড় চেঞ্জ করে আসুন। সম্মতি দিয়ে বড় বড় পায়ের ধাপ ফেলে রুমে ফিরতে চাইলে প্রশ্ন জাগলো, উনি আসার আওয়াজ পায়নি কেন? পায়ের শব্দ তো শোনা যেত। জিজ্ঞেস করার উদ্দেশ্যে আবারও ফিরে আসতেই দেখলো আরামের নখ ফেটে রক্ত বেরোচ্ছে। খানিকটা চিৎকার দিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে হাত লাগলো? এত অসতর্ক কেন? হ্যাঁ বলুন তো। উফ, আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। গ্লাসে চাপা খেয়ে। আপনি আগে চেঞ্জ করে আসুন, আমি অপেক্ষা করি। ওকে, 2 মিনিটস। মিনিট দুয়েক পরে তাড়াহুড়ো করে সে আসলো। বক্স এনে হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে বলল, খুব চলছে মেবি। কেটে যাবে। ব্যান্ডেজ দিয়ে আদৌ আরামের হাত মুখের সামনে নিয়ে ঠোঁট নাড়িয়ে কিছু বিড়বিড় করে ফু দিয়ে বলে, কমে যাবে। কি বললেন? দোয়া। আরাম মুচকি হেসে আদোয়ার হাতের পিঠে চুমু খেয়ে বললেন, আজকে যদি কফ ওঠে ঘরের বাইরে রেখে দরজা বন্ধ করে দিব। আমি জানি তো আপনি এমন পড়বেন না। পারবো? দেখতে চান? খিচুড়ি খেতে ইচ্ছে করছে। বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাবে না। পারছেন না, আমি বানাবো ইউটিউব দেখে। রান্না পারেন আপনি? আচ্ছা চলুন, আমি আর আপনি রান্না করব আজ। খিচুড়ি হাতে 2 শেফ হাজির দেখে হাফসা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কুকারকে? কুক আর কি? কুক মানে? কুক? আদোয়া মাথা নেড়ে
আপু, আগে আপনি টেস্ট করে বলুন তো কেমন হয়েছে। না মানে, রাখো, পরে দেখবো। এখনই দেখতে হবে, কে বলুন না প্লিজ। ইচ্ছে করছে না। অল্প। খাওয়া তো দূর, মুখে নেওয়ার আগেই হাফসা ছুট লাগায় ওয়াশরুমের দিকে। আরাম ওয়াশরুমের দিকে এগোতে এগোতে আদোয়াকে বললেন, এটা এখান থেকে নিয়ে যান, রুমে স্প্রে করে দিন, স্মেলে প্রবলেম হচ্ছে ওনার। ফ্রেশ হয়ে বেরোতে দেখলো আদোয়া গুটিসুটি মেরে এক কোনায় দাঁড়িয়ে আছে। নীরবে নিজের অপরাধ মাথা পেতে নিচ্ছে দেখে হাফসা এগিয়ে এসে বলল, সরি কিউটি, আমার একটু অ্যাবনর্মাল ফিল হচ্ছিল, দ্যাটস ওয়াই না করেছি। সে হেসে বলল, ডাজন্ট ম্যাটার, সুস্থ হলে একদিন খাওয়াবো। ইনশাআল্লাহ। আরামের দিকে ঘুরে জিজ্ঞেস করলো, আপনার হাতে ব্যান্ডেজ কেন, কি হয়েছে? নাথিং সিরিয়াস। কি খাবেন বলুন? দুর্বল হয়ে গিয়েছেন একেবারে। ভাত। আরাম হেসে ফেললেন, সন্তুষ্ট চিত্তে বললেন, আলহামদুলিল্লাহ, দিস ইজ ফার্স্ট টাইম ওয়েন আই এম স্যাটিসফাইড অন ইউর রিপ্লাই। হাফসাকে খাইয়ে দিয়ে যখন রুমে আসলেন আদোয়া বলল, আর কতদিন অপেক্ষা করলে ছোটটাকে দেখতে পাবো? সময় যেন শেষ হচ্ছেই না। আরাম মুচকি হাসছেন ওর আক্ষেপে। বাবুর 3 নম্বর আম্মু হয়েও তারা এত তার, তাহলে বাবা হয়ে আরামের অনুভূতিটা কেমন হতে পারে? তার এতটুকুটুকু হাত হবে, লাল লাল গাল থাকবে, এসেই পিটপিট করে চোখ খুলে তাকাবে। উফ, বেশ কি মায়া লাগবে। জানেন, সায়ানকে আমি কত আদর করতাম, বাট এত তাড়াতাড়ি ও বড় হয়ে গেল। তাই? আচ্ছা, বাবুর নাম কি রাখবেন? বাবাটা সুন্দর মতো পৃথিবীতে আসুক, তারপর উমার রাখবেন যদি ছেলে বাবু হয়, আর মেয়ে বাবু হলে ইমাইজা। সুন্দর না? আরাম আদোয়ার চোখে চোখ রেখে হেসে বললেন, আপনার মতো। ঘড়িতে তখন 10টা। বাইরে থেকে একটু আগেই ফিরলেন আরাম। বাবার সাথে ট্রাভেলস যেতে হয়েছে। রুমে ফিরে আসতেই ভেতরটা হঠাৎ কেমন করে মোচড় দিয়ে উঠল। 2 মিনিট স্থির দাঁড়িয়ে থেকে আদোয়া হাফসার ঘর থেকে আসলেন। একজন খাচ্ছে আর একজন নামাজে। তাহলে আর এক ফুল তো দূরে তার। মায়মুনা কল ধরবে না জেনেও একের পর এক কল দিলেন তাকে। ওপাশের ব্যক্তি একটুও গুরুত্ব দিলেন না। খুব একটু ইচ্ছে হলো মায়মুনার সাথে কথা বলতে। হঠাৎ মনে পড়ল অনেক আগেই ওনার দাদুর ছোট্ট বাটন ফোনের নাম্বারটা সেভ করে রেখেছিলেন। সেটা খুঁজে কল লাগাতেই একজোড়া কাঁপা কাঁপা স্বর ভেসে এলো। আরাম পরিচয় দিলেন। তিনি বোধহয় চিনলেন। কুশলাদি বিনিময় শেষে জিজ্ঞেস করলেন, মাইমুনা পাশে আছেন? একটু আগেই গেল আমার ওষুধ দিয়ে। উনি আর আসবে রুমে? না, আসবে না, ওষুধ তো দিয়েই গেল। উনি কি আছেন দাদু? ভালো আছেন তো? ভালো আছে। দাদু, উনি একটু সুযোগ হবে ওনার সাথে কথা বলার? প্লিজ, উনি যদি আশেপাশে থাকেন একটু ডাকবেন। আমি ডেকে আনছি। ফোন লাইনে রেখে তিনি মনে হয় বেরিয়ে গেলেন। একটু পরে ওপাশ থেকে বেশ অসন্তোষ স্বরে ভেসে আসলো, দাদুর ফোনে কল দেয়া বাকি ছিল আপনার? আমার কিছু বলার নেই, চিঠিতে তো পড়েছেন। এটা আপনার মত নিয়েই পাঠানো হয়েছে মাইমুনা? হ্যাঁ, যা জিজ্ঞেস করার কোর্টে করবেন। আর কিছু বলার সুযোগ না দিয়ে কুটকুট করে কেটে গেল ফোনটা। আরামের ভেতরে চেপে রাখা যন্ত্রণাটা আরও তেজি হয়ে উঠল। ওনার অপরাধ আদোয়া। তারা অনুমতি না দিলে তো তিনি এমন সিদ্ধান্ত নিতেন না, বা এমনও তো নয় একজনকে প্রায়োরিটি দিতে গিয়ে অন্যজনকে আঘাত দিচ্ছেন। সর্বোচ্চ সমতা করার পরও তিনি ব্যর্থ। প্রিয়জন হারানোর যন্ত্রণা আপনিও বুঝবেন হানি, যখন আমি থাকবো না। ডিনার রেডি করছে আদোয়া। খাবার জন্য ডাকলেই আরাম বললেন, খিদে নেই। বুকের ভেতর অশান্তি চলছে খুব, কিন্তু অশান্তির ওষুধ তো আরও তপিয়ে তুলেছে। হাফসাকে ঘুম পাড়িয়ে চোখে মুখে ভালোবাসা একে অন্ধকারে পাশে বসে রইলেন চুপচাপ। হাফসা এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। আরাম অনেকক্ষণ বসলেন, অনেকক্ষণ। মায়মুনার বিহেভিয়ার ওনাকে চমকেছে। এত তাড়াতাড়ি বদলে যাওয়া যায়? 3 বছরেরও বেশি সময়ের ভালোবাসাটুকু এত সস্তা? ঘণ্টাখানেক পর রুমে ফিরে দেখলেন আদোয়া বালিশ খুলে সোফায় ঘুমে ঢুলছে। আরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখনো জেগে ঘুমাননি কেন?
আপনার অপেক্ষা করছিলাম। এতক্ষণ? হুম। আমি আসছিলাম না দেখে বুঝতে পারতেন আমি উমায়ের ঘরে ঘুমিয়ে গেছি। আপনি ঘুমানোর আগে তো কপালে চুমু দিয়ে যান, আজ দেননি, তাই ভেবেছি আপনি জেগে এখনো।